শুভ নববর্ষ বন্ধুরা, আমি রাজেশ ঘোষ আজকে আপনাদের সামনে এসেছি একটা বিশেষ টপিকস নিয়ে আলোচনা করার জন্য। বন্ধুরা, ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিটার্ন বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড রিটার্ন তৈরি করে কিভাবে। আমি ধরে নিলাম যে এজন বলে আমি যে কাজটি করি সেটা না করে আমি ধরে নিলাম আমি যে একটা ব্যবসা ক্রিয়েট করবো, এবং সেই ব্যবসাটা আমি ধরলাম আমি একটা মিষ্টির দোকান। তো আমি আমার বাবাকে গিয়ে বললাম, বাবা 10 লাখ টাকা দাও, আমি একটা মিষ্টির দোকান খুলতে চাই। বাবা বললো যে তুমি তোমার নিজের চেষ্টায় করে দেবো। তো আমি কি করলাম যে আমি আমার একটা বন্ধুকে গিয়ে বললাম, দেখ মিষ্টির দোকান করতে গেলে 10 লক্ষ টাকা লাগবে, আমি 5 লক্ষ টাকা দিচ্ছি, তুই 5 লক্ষ টাকা দিয়ে দুজনে 50-50 পার্টনারশিপে বিজনেস করি। তো আমার বন্ধু সেদিন হয়তো আমাকে নাকচ করে দিল যে না, আমি পয়সা দেবো। আমি কোনো রকমে জোগাড় করে আমি 10 লক্ষ টাকা দিয়ে আমার মিষ্টির দোকান তৈরি করলাম। মিষ্টির দোকান তৈরি করার পরে 1 বছর এবং 2 বছর আমি মিষ্টির দোকানের উপর অনেক ওয়ার্কআউট করলাম, তার অ্যাডভার্টাইজমেন্ট করলাম, তার বিভিন্নভাবে প্রচার করলাম, তার কোয়ালিটি ডেভেলপমেন্ট করলাম। করে দেখা গেল যে 3 বছর পর থেকে হয়তো আমি ব্রেক ইভেন পয়েন্টে এসেছি, এবং 3 বছর পর থেকে পার মান্থ আমি মিষ্টির দোকানটা থেকে অ্যাজুমিং কি 1 লাখ টাকা করে ইনকাম করতে শুরু করেছি। এবং 5 বছর পরে গিয়ে দেখলাম যে মিষ্টির দোকানে কন্টিনিউয়াস আমি এই গ্রোথটা পাচ্ছি। এখন সেই সময় যদি ধরে নিন আমার বন্ধু আমার কাছে আসে এবং 5 লক্ষ টাকা দিয়ে সে বলে যে আমি এই মিষ্টির দোকানে 50% পার্টনারশিপ নিতে চাইছি, তাহলে আপনারাই ভেবে দেখুন আমি কি সেই 5 বছর পরে আমার বন্ধুটি 5 লাখ টাকার এগেনস্টে 50% পার্টনারশিপ কি দেবো? কেউ দেবে না। আমি দেবো না, কেউ দেবে না জিনিসটা। কেন? যে এই 5 বছর টাইমে কি হয়েছে, আমার যেখানে যে বিজনেসটা ক্রিয়েট করেছিলাম, যেখানে কোনো টাকা ইনকাম হতো না, সেখান থেকে পার মান্থ 1 লক্ষ টাকা ইনকামের আমি একটা জায়গা তৈরি করেছি, একটা বিজনেস তৈরি করেছি। তো ইকুইটি মিউচুয়াল ফান্ড, সেই জন্য আমার কি হয়েছে যে মিষ্টির দোকানের ভ্যালুয়েশনটা 10 লক্ষ টাকা থেকে বেড়ে 1 কোটি টাকা ভ্যালুয়েশনে ক্রিয়েট হয়েছে। এবং সেই দিন যদি আমার বন্ধুকে আমার বিজনেসে 50% পার্টনারশিপ নিতে হয়, তাহলে তাকে 50 লক্ষ টাকা দিতে হবে, তবে আমি তাকে পার্টনারশিপ দেব। মোটামুটি একটা জিনিস বোঝানোর জন্য এই উদাহরণটা নিলাম, সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ভ্যালু ক্রিয়েট হয় তখনই যখন সেখান থেকে গ্রোথ, আর্নিং গ্রোথ আমাদের ক্রিয়েট হয়, বা সেখান থেকে আমরা প্রফিট ক্রিয়েট করতে পারি। বন্ধুরা, আমরা এটা তো বুঝলাম যে একটা কোম্পানির যদি আর্নিং গ্রোথ করে তাহলে তার শেয়ার প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আমি যদি এখন এটা অ্যাজিউম করি যে আমি মিষ্টির দোকান ছাড়া আরো অন্যান্য কিছু বিজনেস আসতে চাই, ধরে নিলাম আমি টাটা মোটরস বা মারুতির মতন কোনো কোম্পানি ক্রিয়েট করবো, সেটা কি আমার পক্ষে সম্ভব? হয়তো আমার পক্ষে সেটা সম্ভব নয়। কেন? তার জন্য তার যে ক্যাপাবিলিটি দরকার, সেই ক্যাপাবিলিটিটা হয়তো আমার মধ্যে নেই। তার জন্য যে পয়সা দরকার, অতটা পয়সা হয়তো আমার কাছে নেই, বা যে টেকনোলজি দরকার, যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেটা আমার কাছে নেই। তাহলে আমার কাছে উপায় কি যে আমি এই ধরনের কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারি? আমার কাছে দ্বিতীয় উপায় একটা আছে, সেটা হচ্ছে সেই কোম্পানিগুলোর যদি আমি শেয়ার পারচেস করি, তাহলে তার মাধ্যমে সেই কোম্পানিটার আমি ইকুইটি হোল্ডার হতে পারি বা শেয়ার হোল্ডার হতে পারি, এবং সেই কোম্পানিটা যে কন্টিনিউয়াস যদি প্রফিট করে, বা তাদের যে টেকনোলজিক্যালি আপগ্রেডেশন করে, বা তাদের যে প্রফিট রেগুলার বেসিসে বাড়তে থাকে, নতুন প্রোডাক্ট আনছে, তারপরে সেইটার যে গ্রোথটা, সেটা আমার ইনভেস্টমেন্টের মধ্যে আমি দেখতে পেতে পারি। আমরা যদি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করি, তাহলে দেখা যাবে যে লার্জ ক্যাপ ফান্ড কোনো একটি ফান্ডে ইনভেস্টমেন্ট করে না, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। তো যে বিভিন্ন কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে, হতে পারে কোনো কোম্পানি কোনো সময় বেশি প্রফিট দিচ্ছে, কোনো কোম্পানি কোনো সময় কম প্রফিট দিচ্ছে, এবং সেটা সামগ্রিকভাবে আমাকে কোন জায়গাটা দাঁড় করছে সেটা আমার টোটাল প্রফিট এসে দাঁড়ায়। তাহলে আমাদের যেটা বুঝতে হবে যে ইকুইটি মার্কেটে কখন প্রফিটটা আসে। কোম্পানি আর্নিং গ্রোথ হলে কোম্পানির প্রাইসটা বাড়ে। আর্নিং গ্রোথ কখন হয়? যখন ইকোনমিক্যাল গ্রোথ ক্রিয়েট হয়। যখন ইকোনমিক্যাল গ্রোথ ক্রিয়েট হয়, তখন অটোমেটিক্যালি সমস্ত কোম্পানিরই প্রফিট লাইন ক্রিয়েট হয়, এবং তার সাথে সাথে কোম্পানির প্রফিট লাইনটা ইনক্রিজ করে। ইকোনমিক্যাল গ্রোথ বলতে নর্মাল জিডিপি প্লাস ইনফ্লেশন ইজিক্যাল টু আমরা জিডিপি গ্রোথ ধরি। জিডিপি গ্রোথ আমরা ধরি 7 থেকে 7.5%, এবং ইনফ্লেশন দেখা যায় যে লম্বা হরাইজনে 5 থেকে 5.5% থাকে। তো সেটাকে প্লাস করলে দেখা যায় যে 12 থেকে 12.5% আমাদের নর্মাল জিডিপি গ্রোথ থাকে। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখি 1993 সাল থেকে 2024 পর্যন্ত, তাহলে দেখবো যে এই পিরিয়ডে, এই লম্বা পিরিয়ডে আমাদের জিডিপি গ্রোথ গেছে 12.5%। এবং এই টাইম পিরিয়ডে যদি আমরা দেখি যে আমাদের কর্পোরেট আর্নিং গ্রোথ কত হয়েছে, তাহলে সেটাও দেখবো 12.5%। এবং এই পিরিয়ডে যদি দেখি যে এই লম্বা পিরিয়ডে আমাদের সেন্সেক্স কত রিটার্ন ক্রিয়েট করেছে, বা শেয়ার মার্কেট কত রিটার্ন করেছে, তাহলে 11.9%। এটা একটা পারফেক্ট কোরিলেশন এই তিনটের মধ্যে। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, যদি আমাদের জিডিপি গ্রোথ ভালো হয়, মানে ইকোনমিক্যাল গ্রোথ যদি ভালো হয়, তাহলে কর্পোরেট আর্নিংস বাড়ে। যদি কর্পোরেট আর্নিংস ভালো হয়, তাহলে শেয়ার মার্কেটে শেয়ারের প্রাইস ইনক্রিজ করে। কিন্তু লম্বা সময় ইনভেস্টমেন্ট করতে গেলে এই পারফেক্ট কোরিলেশনটা আমরা দেখতে পাই, কোনো সময় বেশি, কোনো সময় কম। মার্কেট কোনো সময় ওভার ভ্যালুড থাকে, মার্কেট কোনো সময় আন্ডার ভ্যালুড থাকে, মার্কেট কোনো সময় ওভার পারফরমেন্স করে, কোনো সময় আন্ডার পারফরমেন্স করে। তো আমরা যদি আমাদের ইনভেস্টমেন্টটা এরকম বিভিন্ন কোম্পানির মধ্যে রাখি, এবং যদি দীর্ঘদিন যদি রাখি, তাহলে এই পারফেক্ট কোরিলেশন, মানে কোনো সময় মার্কেট পড়ে যাচ্ছে বা কোনো সময় মার্কেট উঠে যাচ্ছে, কর্পোরেট আর্নিংস এর সাথে জিডিপি গ্রোথের যে আমরা কোরিলেশনটা এতক্ষণ বুঝলাম, তাহলে এটা আমাদের ইনভেস্টমেন্ট মধ্যে আমরা প্রতিফলিত হয়, এবং আমাদের কন্টিনিউয়াস ইনভেস্টমেন্টের উপর একটা গুড রিটার্ন আমরা দেখতে পাই। সেই জন্য বন্ধুরা বলবো, আপনারা ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.